আজকে আপনার জন্য রয়েছে গালিব আবরারের লেখা রিশপা দ্বিতীয় পর্ব। শুয়ে শুয়ে সবকিছু শুনলাম, কিন্তু কিছুই মাথায় ঢুকলো না। তারা মা মেয়ে আসলে কি চায়? কেন তারা আমাকে অমাবস্যা পর্যন্ত জীবিত রাখতে চায়? আর এই ডরিয়াই বা কে, যাকে মা মেয়ে ভয় পাচ্ছে? এসব পরেও জানা যাবে। এখন নিজেকে বাঁচাতে হবে আমার। ধীরে ধীরে এক চোখ খুলে চারপাশটা একটু দেখার চেষ্টা করলাম। কাউকে দেখলাম না। মা মেয়ে গেল কোথায়? হঠাৎ দেখলাম চিলেকোঠার কাছে দুইটা ছায়া দেখা যাচ্ছে। তার মানে তারা ওইখানে দাঁড়িয়েই এতক্ষণ এসব বলছিল। এখন ছাদ থেকে লাফ দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। তিনতলা থেকে লাফ দিলে অত্যন্ত মরবো না, বড়জোর হাত পা ভাঙবে। মনে মনে 1 2 3 বলে উঠে সোজা দৌড় দিয়ে দিলাম ছাদ থেকে ঝাঁপ। প্রায় 2 মিনিট আলুর বস্তার মতো নিচে পড়ে রইলাম। আমার সবকিছু যেন ঝাপসা হয়ে আসছে। মাথাটা ভন ভন করে ঘুরছে। একটু স্বাভাবিক হওয়ার পর বুঝতে পারলাম হাত নাড়াতে পারছি না, হয়তো ভেঙে গিয়েছে। কিন্তু এখন আমাকে এই জায়গা থেকে যেতে হবে। অনেক কষ্টে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড় দিলাম। হঠাৎ একটা দমকা হাওয়া এসে আমাকে দূরে ছিটকে ফেলে দিল। আমার চোখ গেল ছাদের দিকে। রিশপা হাওয়ায় ভেসে আছে, মাথা উপরের দিকে দিয়ে। চোখের পলকে রিশপা একদম আমার কাছে চলে আসলো। সুচালো দাঁতগুলো বের করে বলল, শুধু শুধু নিজেকে ক্লান্ত করছেন কেন স্যার? আপনি এই গোলকধাঁধা থেকে বের হতে পারবেন না। আমি অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে সামান্য হাসি দিয়ে বললাম, আমাকে তুমি সাইকো বলেছিলে না তখন? সাইকোদের মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমি তোমার এই গোলকধাঁধা থেকে বের হয়ে দেখাবো। এটা বলে রিশফার ওই ভয়ানক রূপ উপেক্ষা করে সোজা হাঁটা দিলাম। দেখে আমাকে কে আটকায়। হিন্দুপাড়া অতিক্রম করার সময় মনে হলো কেউ আমার পিছু নিয়েছে। আমি স্পষ্ট তার উপস্থিতি টের পাচ্ছি। রিশফা হয়তো আমার পিছু নিয়েছে। আরো জোরে হাঁটা দিলাম। এবার সে শীষ বাজানোর শব্দটা কানে ভেসে এলো। থমকে দাঁড়ালাম। পিছনে তাকিয়ে দেখলাম সেই লোকটা দাঁড়িয়ে আছে একটা কাপড়ের ব্যাগ হাতে। আমি বললাম, এখন আপনার সাথে বকবক করার সময় নেই। কোন রকম যান নিয়ে ফিরে এসেছি। আমাকে হাসপাতালে যেতে হবে। হাত পা ভেঙে ফেলেছি। এই বলে উল্টো ঘুরে চলে আসতে যাচ্ছিলাম, তখনই সে আমাকে উদ্দেশ্য করে বলল, রহস্য না জেনেই চলে যাচ্ছিস? চাইলেই কি তুই যেতে পারবি? আমি দাঁড়ালাম তার কথা শুনে। তারপর তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি জানেন এই রহস্য? কি হচ্ছে ওই বাড়িতে? কে এই রিশপা? লোকটা রাস্তার পাশে গিয়ে একটা গাছের গোড়ায় বসলো। আমাকেও সেখানে বসতে বলল। আমি গিয়ে তার পাশে বসলাম। আমার যেন মনে হলো আমি কোনো বরফ খণ্ডের পাশে বসেছি। তার শরীর থেকে প্রচুর ঠান্ডা হাওয়া বের হচ্ছে। হঠাৎ সে তার ঠান্ডা হাত দিয়ে আমার ভাঙা হাতটা ধরে মোচড় দিল। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু অনুভব করলাম এখন হাতে কোনো ব্যথা নেই। নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে দেখলাম আমার হাত একদম ভালো। আমি বললাম, এটা কিভাবে করলেন? আপনি আসলে কে? সে আমার কথা এড়িয়ে গিয়ে বলতে শুরু করলো, রিশপা ছিল খুবই সাধারণ একটা মেয়ে। খুব চঞ্চল প্রকৃতির, হাসি খুশি থাকতো সবসময়। প্রতিদিন এদিক দিয়ে স্কুলে যেত এবং স্কুল থেকে সোজা বাসায় চলে আসতো। কোন রকম বাজে আড্ডায় নিজেকে জড়াতো না। কিন্তু হঠাৎ করেই একদিন রিশপা নিখোঁজ হয়ে যায়। সবাই তাকে পাগলের মতো খুঁজলো। কোথাও রিশপাকে খুঁজে পাওয়া গেল না। রিশপার মা থানায় জিডি করলো। রিশার বাবাও ইতালি থেকে চলে আসলো মেয়ের নিখোঁজের সংবাদ শুনে। এটুকু বলে তিনি থামলেন। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, তারপর কি হলো? রিশপাকে কিভাবে খুঁজে পাওয়া গেল? তিনি আবার বলতে লাগলেন, 2 দিন কেটে গেল, কিন্তু কেউ রিশপার খোঁজ দিতে পারল না। রিশপা নিখোঁজ হয় শনিবার বিকালে স্কুল থেকে ফেরার সময়। অবশেষে বুধবার রাত 11টা বাজে রিশপাকে খুঁজে পাওয়া গেল তাদের বিল্ডিং এরই পিছনে। কোথায় ছিল রিশপা এই কয়দিন? তারপর কি তাকে জিজ্ঞেস করা হয়নি? লোকটা একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, মৃত মানুষকে কি জিজ্ঞেস করে কোনো উত্তর পাওয়া যাবে? আমি অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মৃত মানুষ মানে? সেদিন কি রিশপার লাশ পাওয়া গিয়েছিল? হাত পা মুখ বাঁধা অবস্থায় বিল্ডিং এর পিছনে নালার মাঝে রিশপার লাশ ভেসে উঠেছিল। পুলিশ এসে লাশ নিয়ে গেল পোস্টমর্টমের জন্য। রিশপার বাবা আদরের মেয়েকে হারিয়ে পাগলের মতো হাউমাউ করে কাঁদছিল। রিশপার বাবার কান্না দেখে সেদিন কেউ তার চোখের পানি আটকাতে পারেনি। এত সুন্দর একটা ফুটফুটে মেয়ের এমন রহস্যময় মৃত্যু কেউ মেনে নিতে পারছিল না। কিন্তু রিশপার মা একটুও কাঁদেনি সেদিন। সবাই ভেবেছিল মেয়ের শোকে পাথর হয়ে গিয়েছে। রিশপাকে এনে দাফন কাফন করা হলো। প্রায় অনেকদিন তদন্ত চলল, কিন্তু পুলিশ রিশপার মারা যাওয়ার কোনো কুল খুঁজে পেল না। এদিকে একদিন হঠাৎ মেয়ের চিন্তায় রিশপার বাবা স্ট্রোক করে মারা গেল। রিশপাদের পরিবারটা একদম এলোমেলো হয়ে গেল। স্বামী ও মেয়ে হারানোই রিশপার মা দিন দিন কেমন যেন হয়ে গেল। হঠাৎ রিশপার মাও একদিন উধাও হয়ে গেল গ্রাম থেকে। প্রতিবেশীরা অনেক খুঁজেও তাকে আর পায়নি। তারপর কেটে গেল 4 মাস। হঠাৎ একদিন রিশপার মা গ্রামে ফিরে এলো। সবাই তাকে দেখে অনেক খুশি হলো। জিজ্ঞেস করলো, এতদিন কোথায় ছিল, কি করছিল? রিশপার মা কারো কথার কোনো জবাব দিল না। সেই যে এসে বাসায় প্রবেশ করেছে, সেদিন থেকে আর কোনোদিন সে বাসার বাইরে বের হয়নি। প্রতিবেশীরা মাঝে মাঝে তাকে শুধু রাতের বেলায় ছাদে দেখতে পেত। রিশপা যদি মারা গিয়ে থাকে, তাহলে সে কে, যে এখন রিশপার মায়ের সাথে আছে?
আর রিস্পার মা এতদিন কোথায় হারিয়ে গিয়েছিল? এবার সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, ব্ল্যাক ম্যাজিক। মানে রিস্পার মা রিস্পাকে ফিরিয়ে আনতেই এতদিন নিখোঁজ ছিল। সে এমন কারো কাছে গিয়েছিল যে তার মেয়েকে ফিরিয়ে দিতে পারবে। এর বিনিময়ে অবশ্য তাকে একটা ভয়ঙ্কর শর্ত দেওয়া হয়েছিল। রিস্পার মা তার মেয়েকে ফিরিয়ে আনতে সবকিছু করার জন্য প্রস্তুত ছিল। শর্তটা ছিল প্রতি অমাবস্যায় একজন যুবক বলি দিতে হবে তাকে উদ্দেশ্য করে। আমি বললাম, কাকে উদ্দেশ্য করে? রিস্পার মা কার কাছে গিয়েছিল? লোকটা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, ডোরিয়া নামের এক ভয়ানক সত্তার কাছে গিয়েছিল সে। ডোরিয়া সাধারণ কেউ নয়, রক্তচোষা পিশাচদের সর্দার সে। এবং রিস্পার মা তার সেই শর্তে রাজি হয়েছিল। ডোরিয়া রিস্পাকে ফিরিয়ে এনেছে। সে থেকে প্রতি অমাবস্যাতে একজন করে যুবক ডোরিয়াকে উৎসর্গ করতে হয়। এই অমাবস্যায় তুই উৎসর্গ হইবি, আর এই জন্যই এত আয়োজন। তুই যত চেষ্টা করিস না কেন, মরতে তোকে হবেই। আমি হতাশাগ্রস্ত চেহারায় তাকে জিজ্ঞেস করলাম, রিস্পা কিভাবে মারা গিয়েছিল সেদিন? আর আমার কি কোনো পথ নেই এই থেকে বাঁচার? লোকটা আমার হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, অনেক জেনে ফেলেছিস আজকে, বাকিটা না হয় মরার আগেই জানবি। আপনি এত কিছু কিভাবে জানলেন? আপনি কে? লোকটা আমার মুখের কাছে এসে ঠান্ডা নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, আমি ডোরিয়া। আমি যেন হতভম্ব হয়ে গেলাম। চোখ বড় করে শুধু তার মুখের দিকে তাকিয়ে আছি। এরপরে অদ্ভুত একটা হাসি দিয়ে আমার চোখের সামনে সে কালো ধোঁয়ার মতো বাতাসে মিশে গেল। এখানে সবকিছুই যেন আমার বিরুদ্ধে চলছে। আমি মনে মনে ঠিক করে নিলাম এ থেকে বাঁচার কোনো রাস্তা নেই, কিন্তু এত সহজে হার মানব না আমি। সবাইকে দেখে নিব। হাতে ভর দিয়ে উঠতে যাব এমন সময় হাতটা কাদামাটির মতো কিছুতে দেবে গেল। হাত বের করে আনলাম। এগুলো কি লেগে আছে হাতে? এতক্ষণে খেয়াল করলাম আমি গাছের গোড়া মনে করে তার সাথে যেখানে বসেছিলাম সেটা আসলে একটা মানুষের মৃতদেহ। আমি তাড়াহুড়ো করে সেখান থেকে উঠে গেলাম। খেয়াল করে দেখলাম মৃতদেহটার শরীরে মাথা নেই। অনেকদিন আগে মারা যাওয়ার কারণে পচে গিয়েছে দেহটা। এই জন্যই আমার হাত দেবে গিয়েছিল। খুব খারাপ একটা গন্ধ নাকে ভেসে এলো। মনে হলো যেন আমার ভিতরে সবকিছু উল্টে চলে আসবে বমির সাথে। নাক চেপে সেখান থেকে দৌড় দিলাম। যেভাবেই হোক আমাকে পালাতে হবে। হঠাৎ পিছন থেকে কেউ আমার জামা টেনে ধরে আবার সেই পচা লাশের কাছে নিয়ে ফেলল। কোকড়াতে কোকড়াতে আবার উঠে দাঁড়িয়ে বললাম, আমাকে কি এখনই মেরে ফেলবে নাকি? অমাবস্যা পর্যন্ত অপেক্ষা কর। হঠাৎ আমার নাম ধরে কেউ ডাক দিল, গালিব, তুই চাইলে বাঁচতে পারবি। আমি ওদের হাত থেকে বাঁচার উপায় বলে দেব। এ তো আবিরের কণ্ঠ। আবির, কোথায় তুই? সামনে আয় শালা। তুই আমাকে কোথায় এনে ফাঁসিয়ে দিলি? ওপাশ থেকে আওয়াজ এলো। আমি বাধ্য ছিলাম এটা করার জন্য। আমাকে ক্ষমা করে দিস। এই দেখ, এখানে আমি। আমাকে বের কর এখান থেকে। আমি আবিরের কণ্ঠের উৎস খুঁজতে লাগলাম। কোথা থেকে কথা বলছে ও? হঠাৎ চোখ পড়ল একটা কাপড়ের ব্যাগের দিকে। এটা তো সেই ডোরিয়া নামের পিশাচটা নিয়ে এসেছিল। সে কি ব্যাগটা নিতে ভুলে গিয়েছে, নাকি ইচ্ছে করেই ফেলে গেছে? আমি গিয়ে ব্যাগটা হাতে নিলাম। ভিতরে ফুটবলের মতো কিছু একটা লাগছে। ব্যাগটা উল্টে ঝাঁকি দিতে একটা মানুষের কাটা মাথা ধপাস করে গড়িয়ে একটু সামনে গিয়ে পড়ল। আমি চমকে উঠলাম। এটা কার মাথা হতে পারে? ধীরে ধীরে এগিয়ে গেলাম। হঠাৎ আবিরের কণ্ঠ, এটা আমার কাটা মাথা গালিব। আর ওইখানে যে পশা গলা লাশটা পড়ে আছে সেটা আমার মৃতদেহ। মানে, কি বলছিস তুই? তোকে কি তারা মেরে ফেলেছে? এবার আবির আমার সামনে দৃশ্যমান হলো, একটা সাদা আলোর মতো। আবির বলল, গত অমাবস্যায় আমি ছিলাম রিশফার শিকার। তোর মতো সাহসী ছিলাম না আমি, তাই আমি এখান থেকে বেঁচে ফিরতে পারিনি। কিন্তু তুই বাঁচতে পারবি চেষ্টা করলে, কারণ তুই একমাত্র যে ওই বিল্ডিং থেকে বের হতে সফল হয়েছিলি। আবিরের মৃত্যুর কথা শুনে কষ্ট লাগলেও খুব রাগ উঠল। তুই আমাকে কেন এর ভিতরে টেনে আনলি? আমি ছাড়া অন্য কাউকে পেলি না? আবির বলল, আমি তোকে টেনে আনিনি। রিশফা যাকে ডোরিয়ার উদ্দেশ্যে বলি দেয়, তারপরের বলির জন্য ওই মানুষটা সবচেয়ে কাছের বন্ধুকে টার্গেট করে। আমাকে বলি দেওয়ার পর তুই রিশফার টার্গেটে চলে আসলি, কারণ আমার সবচেয়ে কাছের বন্ধু তুই। তোর মতো কাছের বন্ধুর কপালে ঠাডা পড়ুক। তুই যদি এখন অল্প একটু বেঁচে থাকতি, আমি তোকে পুরো মেরে ফেলতাম। যাই হোক, এখন আমাকে বল রিশফার কাছ থেকে আমি কিভাবে বাঁচতে পারি। শুধু আমি না, আমি চাই এই রিশফার চ্যাপ্টার এখানেই ক্লোজ করতে। আর কাউকে যেন সে তার শিকার বানাতে না পারে। এর জন্য যা দরকার হয় তাই করব। আবির বলল, রিশফাকে হারাতে হলে তোর একটা কাজ করতে হবে, কিন্তু এই কাজটা সেদিনই করতে হবে যেদিন রিশফা তোকে বলি দেওয়ার জন্য ডোরিয়ার সামনে হাজির করবে, মানে সেই অমাবস্যার রাতে। আমি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালাম আবিরের দিকে। কাজটা হলো সেই ওয়াশরুমের আয়না। ওই আয়নার মাঝে রিশফার আত্মা বন্ধ হয়ে আছে। তুই যদি ওই আয়নাটা ভেঙে ফেলতে পারিস এবং ভাঙা যে কোনো একটা টুকরো দিয়ে রিশফার শরীরে আঘাত করতে পারিস, তাহলে রিশফার আত্মা মুক্ত হয়ে যাবে এবং মানুষ মরার পর যেখানে যায় সেখানে চলে যাবে, এই পৃথিবী ছেড়ে। সাথে এই পর্যন্ত যাদেরকে মেরেছে তাদের আত্মা মুক্তি পাবে, আমি সহ। এটা কি সম্ভব? আয়না ভেঙে রিশফার শরীরে আঘাত করতে হবে? এটা কি করে হবে? আমি তো এখনো বেঁচে আছি। তুই তো মরে ভূত হয়ে গেছিস। তুই এটা করে রিশফাকে মুক্ত করছিস না কেন? আবির বলল, আমি পারবো না এটা করতে।
এটা শুধু জীবিত মানুষই করতে পারবে, আর মৃত্যুর পর অনেক কাজ চাইলেও করা যায় না। আর আমার বিশ্বাস তুই এটা করতে পারবি, কারণ তোকে এখনো তারা ভয় দেখাতে পারেনি। হ্যাঁ, না পারলে আর কি, মরে ভূত হয়ে আবার অন্য কারো মরার জন্য অপেক্ষা করব। তবে আমি তোর কাছে একটা কথা জানতে চাই, রিস্পা কিভাবে মারা গিয়েছিল তুই কি জানিস? প্রতিদিনের মতো সেদিনও রিস্পা স্কুল থেকে ফিরছিল। হঠাৎ সে দেখতে পেল তার ক্লাসের 3-4 জন ছেলে পুরনো মন্দিরের পিছনের দিকে যাচ্ছে। রিস্পা কৌতূহলবশত চুপি চুপি তাদের অনুসরণ করলো। মন্দিরের পিছনের দিকে গিয়ে দেখলো ছেলেগুলো একটা নির্জন জায়গায় বসলো। তারপর একটা ব্যাগ থেকে ইনজেকশন বের করে তার ভিতর কিছু ভরে নিজেদের শরীরে পুশ করছে। এটা দেখে রিস্পা বুঝতে পারলো ছেলেগুলো ড্রাগ নিচ্ছে। রিস্পা সাহস করে তাদের সামনে গেল। রিস্পাকে দেখে সবাই চমকে গিয়ে তাড়াতাড়ি সব লুকিয়ে ফেলার চেষ্টা করলো। রিস্পা বলল, লুকিয়ে লাভ নেই, আমি যা দেখা দেখে ফেলেছি। তোদের লজ্জা করে না এই বয়সে এসব করছিস? আমি কালকে স্কুলে গিয়ে স্যারের কাছে বিচার দেবো তোদের নামে। ছেলেগুলো কয়েকবার অনুরোধ করলো রিস্পাকে যেন সে স্যারকে না বলে, কিন্তু রিস্পা বলল, আমি বলবোই। এই বলে চলে আসছিল। এমন সময় তারা রিস্পাকে মুখ চেপে ধরে হাত পা বেঁধে ফেলে। রিস্পা চিৎকার করতে পারছে না, কারণ একজন তার মুখটাকে শক্ত করে চেপে ধরে রেখেছিল। তারপর রিস্পার মুখ হাত পা বেঁধে ফেললো তারা। মুখের ভিতর লতা পাতা ঢুকিয়ে রিস্পার স্কার্ফ দিয়ে মুখটাও বেঁধে ফেললো। এবার রিস্পার দম বন্ধ হয়ে আসতে লাগলো ধীরে ধীরে। তারা রিস্পাকে তুলে জঙ্গলের দিক দিয়ে রিস্পাদের বাড়ির পিছনে নিয়ে এসে নালার ভিতর ফেলে দিল। রিস্পা হাজার চেষ্টা করেও সেদিন বাঁচতে পারেনি। তাহলে এই ছিল রিস্পার মৃত্যুর রহস্য। যারা ওকে মেরে ফেললো তাদেরকে না মেরে আমাদের মতো সহজ সরল মানুষকে মারছে কেন সে? আবির বলল, তোর কি এখন মনে হয় তারা এখনো বেঁচে আছে? তাদের শরীর টুকরো টুকরো করে রিস্পা খেয়ে নিয়েছে। লাশের খোঁজও পায়নি তাদের বাবা মারা। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু একটা বিষয় আমার মাথায় ঢুকছে না এখনো। তুই আমার কাছে আসলি এবং আমাকে রিস্পা থেকে বাঁচার উপায়ও বলে দিলি। রিস্পা কবল থেকে এটা কিভাবে করলি? রিস্পা যদি এটা জানে তাহলে কি হবে? আবির হাসি দিয়ে বলল, এটা নিয়ে তো চিন্তা করার দরকার নেই, কারণ রিস্পাই আমাকে তোর কাছে পাঠিয়েছে যাতে তুই বাঁচতে পারিস।